আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। জি, ধন্যবাদ। ফারুকী ভাই। আমরা ক্লাসটা আজকে শুরু করব। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমাদের স্টপ লস সেট এবং টেক প্রফিট সেট, এবং আমরা আজকে ট্রেন্ড নিয়ে আলোচনা করব কিছু। দেখেন, আমরা সাধারণত ট্রেন্ড বলতে বুঝি আপনার কোনো কিছুর একটা নতুন ভাবে প্রবণতা তৈরি হওয়া মার্কেটে, বা আপনার সমাজের মধ্যে যখন আমরা দেখি যে হরহামেশা আমরা এই শব্দটা ব্যবহার করি যে এখন মার্কেটে এই ট্রেন্ডটা চলতেছে, মানে হচ্ছে এখন সবকিছু এইদিকে ধাবিত হচ্ছে। তো মার্কেটের মধ্যেও ট্রেন্ডটা আসলে এরকমই বোঝায়। মার্কেটের গতিপথ কোন দিকে যাচ্ছে সেটাকে মার্কেটের ট্রেন্ড বলা হয়। তো মার্কেটের মধ্যে ট্রেন্ড হচ্ছে নরমালি ৩ ধরনের হয়। একটা হচ্ছে আপনার আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েভ। সো আজকে আমরা এই ৩ টা বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আজকের মার্কেট যারা দেখছেন, মার্কেট কিন্তু আজকে আপনার একটা ডাউন ট্রেন্ড তৈরি করে রাখছে। শুধু আজকে না, আপনার এটা শুরু হইছে গত ২ দিন যাবৎ। এবং এটাকে মার্কেটের ভাষায় ট্রেন্ড বলা হবে কখন? যখন আপনি স্কাল্পিং এর জন্য বের হবেন, তখন আপনি এই যে এই ২ দিনের যে ট্রেন্ডটা নিচে নামছে সেটাকে আপনি ওই বলতে পারেন, ট্রেন্ড ধরতে পারেন। কিন্তু যখন আপনি আ দিনের জন্য বা পজিশনাল ট্রেড নিবেন, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার আ ট্রেন্ড না। এটা মার্কেটের কারেকশন ধরতে হবে। সো আমরা আজকে একদম ১৫ মিনিটের টাইম ফ্রেমে আ ট্রেন্ডটাকে বিশ্লেষণ বুঝার সুবিধার্থে আমরা ছোট টাইম ফ্রেমে ট্রেন্ডটাকে আলোচনা করব। দেখেন, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছি। জি। দেখেন, মার্কেট এখান থেকে প্রাইসটা নিচে নামা শুরু করছে এবং সেটা এই পর্যন্ত আসছে। এটা এক ধরনের ডাউন ট্রেন্ড এখানে বলা যাইতে পারে। এবং এখানে দেখেন মার্কেটটা এখান থেকে শুরু করে মার্কেটটা এই পর্যন্ত গেছে। মানে এটা আপ ট্রেন্ড। আমরা সহজ ভাষায় যদি বলি, দেখেন মার্কেটের পজিশনটা হবে এরকম। উপরের দিকে যাবে, আবার নিচের দিকে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে। সেটা আবার উপরে যাবে, আবার নিচে আসবে। অ্যা অ্যা
অনেকে ক্লাসে জয়েন হইতে পারতেছে না। আচ্ছা, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। এখানে দেখেন ট্রেন্ডটা আমরা কখন কনফার্মেশন নিবেন বা ট্রেন্ডটাকে আপনি কখন ট্রেন্ড ধরবেন এবং করবেন সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। দেখেন মার্কেট যখন নিচে নামছে তখন কিন্তু সে নিচে যে আপনার হায়ার লোটা আছে এটাকে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তার মানে এই মার্কেটটাকে আমরা হায়ার মার্কেট বলবো। মার্কেট যদি নিচের দিকে এভাবে নিচের দিকে নামতো তখন সেটাকে আমরা লোয়ার শব্দটা ব্যবহার করতাম। সো মার্কেট যেহেতু উপরের দিকে যাচ্ছে আমরা হায়ার শব্দটা ব্যবহার করব। তো হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এবং এখান থেকে মার্কেট দেখেন আবার উপরের দিকে যাবে এবং এটাকে ব্রেক করবে। উপরের যে আগের যে হায়ার হাইটা ছিল সেটাকে ব্রেক করে উপরের দিকে গেলে এই যে হায়ার লোটা এটা কনফার্মেশন নিবে। তার মানে হচ্ছে এটা কনফার্ম হলো যে এটা হায়ার লো ছিল। এরপর দেখেন মার্কেট আবার চাইলে এটা মার্কেট এই পর্যন্ত আসতে পারে, এখান থেকে আইসা আবার উপরের দিকে গিয়ে সেটা ব্রেক করবে। তার মানে মার্কেট তার ট্রেন্ড বজায় রাখতেছে। এখন আসেন আমরা লোয়ার ট্রেন্ডটাকে একটু দেখি। লোয়ার ট্রেন্ডটা ঠিক এটার বিপরীতটা হবে। এটা নিচে আসবে, একটু উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে এবং কোনোভাবেই সেটা লোয়ার হাইকে ব্রেক করবে না এবং নিচে অলওয়েজ লোয়ার লোকে ব্রেক করে চলতে থাকবে। এই যে দেখেন এখন আবার ব্রেক করছে, আবার উপরের দিকে গেছে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে, আবার আসবে। প্রয়োজন এটা একেবারে যাইতে যাইতে এই পর্যন্ত যাইতে পারে, আগের লোয়ার লো পর্যন্ত যাইতে পারে এবং সেখান থেকে আবার ব্রেক করে নিচের লোয়ার লোটাকে আবার ব্রেক করবে। তার মানে এই ট্রেন্ডটা লোয়ার আপনার যে ডাউন ট্রেন্ডটা আছে সেটা সে কন্টিনিউ করতেছে। এখন দেখেন আপনার অনেক সময় দেখা যাবে কি এই দাগটা অনেক সময় দেখা যায় একটু উপরের দিকে চলে যায়, একটু উপরের দিকে যায়, সেটাকে লিকুইডিটি সুইপ বলা হয়। সো লিকুইডিটি সুইপ কি, কেন হয়, কিভাবে হয়, কি মার্কেটে কোন কন্ডিশনে হয় সেটা আমরা আরো পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানতে পারবো। আজকে আমরা ওই বিষয়ে যাব না, আমরা শুধু আজকে ট্রেন্ড নিয়ে আলোচনা সীমাবদ্ধ রাখবো। দেখেন আমি যেখানে যেভাবে আঁকছি যে এখানে এভাবে হ্যাঁ একটার পর একটা ভাঙছে না, একটার পর আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার গেছে, আবার লোয়ার লোটাকে ব্রেক করছে। হ্যাঁ, কিন্তু আপার হায়ার লোয়ার হাইটে যেটা আছে সেটাকে কখনোই ব্রেক করবে না। মার্কেট কিন্তু এভাবে চলে। কিন্তু এত সুন্দর গ্রাফ আপনি কখনো রিয়েল মার্কেটে কিন্তু কখনো পাবেন না। আমরা বোঝার সুবিধার্থে গ্রাফটাকে একটু একটা সিস্টেমেটিক ওয়ে এর মধ্যে রাখি। আবার দেখেন হায়ার ট্রেন্ডের মধ্যে যে কে আপনার ওই আনমিউট করবেন না প্লিজ, আমরা প্রশ্নের সুযোগ নিব। দেখেন হায়ার ট্রেন্ড কোনটা বলছিলাম, যখন হায়ার উপরের দিকে যাবে এবং নিচে কখনো হায়ার লোটাকে, এটা তো হায়ার লো, এটাকে কখনো ব্রেক না করে সে যখন আবার উপরের দিকে যাবে তার মানে তার ট্রেন্ড জারি আছে, বজায় আছে। এখন আবার উপরের দিকে গেল, আবার নিচে আসবে, আবার উপরের দিকে যাবে। এটা হচ্ছে আপনার হায়ার ট্রেন্ড। এখন এই দুইটা আপনার আমরা কনফার্মেশন কখন নিতে পারবো, এইটা কখন কনফার্ম হবে যখন এইটাকে ব্রেক করে হায়ার লোটাকে হায়ার হাইটাকে যখন ব্রেক করে উপরের দিকে যাবে, তার মানে আপনার হায়ার লোটা কনফার্ম হয়েছে। মার্কেট যদি এরকম করে দেখেন উপরে আপনার ইয়াটা শুরু হইলো, হায়ার হাই শুরু হইলো, হায়ার লো দিল, হায়ার হাই দিল, তারপর এখানে গেল, তারপর এখানে গেল, তারপর আবার যদি এখানে আসে আবার এখানে যেতে পারে, আবার এখানে আসবে, আবার এখানে যাবে। তার মানে এটাও কিন্তু তার ট্রেন্ড ধরে রাখছে, এটাও কিন্তু তার ট্রেন্ড ধরে রাখছে। এখানে বিষয়টা কি হচ্ছে, এখানে আপনার যখন হায়ার হাইটা ছিল, এখানে আসার পরে নিচে যখন আসছে আপনার হায়ার লোটা দিছে, তার মানে এই হায়ার হাইটা কনফার্ম হয়েছে। তারপরে যখন আবার এখান থেকে হায়ার লোড থেকে গিয়ে হায়ার হায়ার হাইতে আপনার হিট করছে, এটাকে যখন ব্রেক করছে তার মানে এটা কনফার্মেশন নিছে। কিন্তু এখানে যখন আসছে হায়ার হাইটাকে ব্রেক করে যখন হায়ার লোতে আসছে তখন কিন্তু সে এইটাকে কনফার্মেশন দেয় নাই। হুম, সরি, এটাকে কনফার্মেশন দিছে। তারপরে যখন আবার উপরের দিকে গেল সেখান থেকে আবার সে নিচের দিকে আসছে। আসার পরে দেখেন এখানে সে হায়ার লো তৈরি করার পরে সে কিন্তু হায়ার হাই তৈরি করে নাই। তার মানে এটা এখনো কনফার্ম হয় না। এটা কখন কনফার্ম হয়েছে, যখন মার্কেটটা এই পর্যন্ত গেছে। তার মানে এটা হচ্ছে আপনার হায়ার লো। এটা তখন কনফার্মেশন, আপনি কনফার্ম বলতে পারবেন যে হায়ার লো ছিল। আচ্ছা, এখন আমরা দেখবো, আমরা আপ ট্রেন্ড দেখলাম, ডাউন ট্রেন্ড দেখলাম, এখন দেখবো হচ্ছে আমরা সাইড ওয়েভ ট্রেন্ড, যেটাকে বলা হয় বা মার্কেটের আপনার স্থিতিশীল অবস্থা বলা যায় এটাকে। আরো সহজ ভাষায় বললে এটাকে রেঞ্জিং মার্কেট বলা হয় আর কি। এই যে দেখেন আপনি এখানে একটা মার্কেট আপনার যাবে হচ্ছে এরকম ভাবে, রেঞ্জিং মার্কেটটা উপরে যাবে, আবার সেম জায়গায় ফেরত আসবে,
আবার উপরে যায় এখানে রেসিস্ট্যান্টে আপনার হিট করবে, আবার সে তার সাপোর্ট জোনে ফিরে আসবে, আবার সে রেসিস্ট্যান্সে যাবে, আবার আপনার সাপোর্ট জোনে ফিরে আসবে, আবার মাঝখানে একটু উপরের দিকে যেতে পারে, আবার সে নিচে চলে আসবে, আবার সে রেসিস্ট্যান্টে হিট করবে, আবার নিচের দিকে আসবে, আবার সে রেসিস্ট্যান্টে হিট করে, আবার সে আপনার সাপোর্টের জোনে ফিরে আসবে। এটাকে বলা হচ্ছে আপনার রেঞ্জিং জোন, রেঞ্জিং মার্কেট। আপনার রেঞ্জিং মার্কেট কখন সবসময় যে কোনো আপনার একটা রেজিস্ট্যান্ট এবং একটা সাপোর্টের ভিতরে চলমান থাকে। এটাকে বলা হয় হচ্ছে আপনার সাইড ওয়েভ বা রেঞ্জিং মার্কেট। এখন দেখেন এই এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো বললাম আমি বা যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এই বিষয়গুলোতে আসলে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমরা কি সবাই বিষয়গুলো, আমি কি বোঝাতে সক্ষম হয়েছি আপনাদের? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বুঝতে পারছি। যে এই আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো বেসিক বিষয়, হ্যাঁ? যারা আপনার অ্যাডভান্সে আছেন তারা আসলে এই বিষয়গুলো আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে। যারা যারা একদম নিউ আছেন তারা প্লিজ কথা বলবেন। আমি তো আচ্ছা, একটু যদি লেটে আপনার ঢুকছি, এই জন্য বুঝতে পারিনি। তো সমস্যা নেই, আমি বাকিটা ক্লাস কন্টিনিউ করছি আর ভিডিওটা পরে দেখে নিব না। ঠিক আছে, অবশ্যই আপনি কন্টিনিউ করেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে আমাদের গ্রুপে মেসেজ দিবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমার একটা ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। ছিল। জি। যেটা হচ্ছে ভাইয়া, আমি মার্কেটটা কখন হাই হবে অথবা কখন লো হবে সেটা আমি কিভাবে বুঝতে পারবো? যেমন ধরেন, আমি আমি মোটামুটি নতুন ট্রেন্ড করছি, মানে ট্রেডটা করছি যেটা হচ্ছে স্কাল্পিং, যেটা বলে আমি ছোট ছোট জাস্ট আপনার 10 সেন্ট 20 সেন্ট এভাবে এভাবে করে করতেছি, কিন্তু আমি পুরো মার্কেটটা এখন আয়ত্তে আনতে পারতেছি না। সেটা অনেক মানে পরের কথা, সেটা আমি জানি। কিন্তু আপাতত জাস্ট আমরা বেসিকটা, যে না মানে আমি এখন একটা জিনিস একটা বিট করলাম, একটা জিনিস আপনার দেখা গেলো যে আমি হিট করলাম, মানে কিন্তু এটা কখন আপ যেতে পারে অথবা কখন ডাউন যেতে পারে, এই জিনিসটা একটু। জি, আপনার আপনার প্রশ্নটা আমরা নিচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে আপনি যেহেতু মার্কেটে আছেন, আমি আপনাকে বলি আমরা একদম বেসিক কয়েকটা বিষয় নিয়ে মার্কেটের উপর কাজ করব। কারণ বেসিক গুলো আপনার বিষয়গুলো কাজ করে বেশি। আর অ্যাডভান্স লেভেলে আপনি যখন যাবেন, আমি একটা মানুষ, একটা বাচ্চা কিন্তু ১ম অবস্থায় আমি কথাটা বারবার বলি যে সে ১ম অবস্থায় বানান করে পড়ে মার্কেটের স্ট্রাকচারটা। না সরি, একটা একটা শব্দ সে বানান করে পড়ে। যেমন ধরেন যে এখানে লেখা আছে ফরেক্স। সে ১ম এ FOREX এভাবে বানান করে পড়বে। কিন্তু একটা সময় আমি কিন্তু সেটা বানান করে পড়তে হচ্ছে না। আমি চোখ বুলাইলে আমি বুঝতে পারতেছি এটা এখানে লেখা ফরেক্স। মার্কেটের সেম কন্ডিশনটা হচ্ছে এরকম। আপনি ১ম অবস্থায় ক্যান্ডেল গুলোকে একটু করে বানান করে এটার ভাষাটা বুঝবেন। একটা সময় গিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে মার্কেটটা কিভাবে কোন দিকে মুভ করবে, সেটা একটা আন্দাজ আপনার ভিতরে অটোমেটিক চলে আসবে। আর বেসিক্যালি আপনি যখন মার্কেট গুলো দেখবেন, মার্কেটের স্ট্রাকচারটা ফলো করবেন, তখন মার্কেটের আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে কাজ করা লাগবে। দেখেন আমি ১ম অবস্থায় একদম আমি এখন আছি ১৫ মিনিটের টাইম ফ্রেমে। আমি এখন চলে যাব ৪ ঘন্টার টাইম ফ্রেমে। দেখেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে সবাই এই বিষয়ে একটু ফোকাস রাখবেন। আমি এই বিষয়টা আগামীকালকে ক্লাসে আলোচনা করতে চাচ্ছিলাম। যেহেতু প্রশ্নটা আসছে আমি আপনাদেরকে একটু বেসিক ধারণা নিয়ে যাই। প্রশ্ন থাকলে আগামীকালকে নিব। দেখেন যেখানে সাপোর্ট গুলো আছে, সাপোর্ট আমরা কাকে বলি? যে জায়গায় মার্কেট একাধিকবার ফিরে আসছে এবং সেখান থেকে মার্কেট ব্যাক গেছে। যদি এটা নিচের দিকে হয় তাহলে সাপোর্ট, আর যদি উপরের দিকে যায় সেটা হচ্ছে, উপরের দিক থেকে যদি ফিরে আসে সেটাকে বলা হয় রেসিস্ট্যান্ট। আরো সহজ ভাষায় বললে যেখান থেকে মার্কেটের আপনার চাহিদা তৈরি হচ্ছে বেশি, সেখানে বলা হবে সাপোর্ট, এবং যেখান থেকে মার্কেটের যোগান তৈরি হয়ে যায় সেখানে বলা হয় রেজিস্ট্যান্ট। দেখেন এখানে সাপোর্ট গুলো আপনি প্রথমে আন্ডারলাইন আপনি মার্ক দিবেন বিগ টাইম ফ্রেমে, যেমন আমি ৪ ঘন্টায় মার্ক দিচ্ছি। দেখেন এখানে দেখেন প্রত্যেকটাতে সাপোর্ট আছে, তাই না? আমি সাপোর্ট গুলোকে প্রথমে আইডেন্টিফাই করবেন এভাবে, এই যে এইভাবে বড় টাইম ফ্রেমে প্রত্যেকটা সাপোর্টের মধ্যে আপনি মার্ক দিবেন এবং রেজিস্ট্যান্ট গুলোকে, সাপোর্ট গুলো দেওয়া শেষ হলে রেজিস্ট্যান্ট গুলো দেওয়া শুরু করবেন।
এটা একদম বেসিক ভাই। এটা এই বিষয়টা যে বুঝতে পারে মার্কেটের, সে আপনি এই বিষয়টা নিয়ে যদি কাজ করতে পারেন, দেখবেন আপনি অটোমেটিক অনেক ট্রেন্ড, অনেক বিষয় আপনার সহজ হয়ে যাবে। আপনি আন্দাজ করতে পারবেন যে মার্কেটটা এখান থেকে মুভ করার সম্ভাবনা আছে। দেখেন আমি কিন্তু এটা হায়ার টাইম ফ্রেমে আমি আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলোকে আমি মার্ক দিচ্ছি। এখন আমি চলে যাব হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে। আমার 4 ঘন্টায় শেষ, আমি এখন 30 মিনিটে চলে যাব। 30 মিনিট আসার পরে বাকি যেই আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আমার নতুন ভাবে আসছে, সেগুলোকে আমি আবার মার্ক দিব। মোটামুটি আমরা যেহেতু ক্লাসের সময় সংক্ষিপ্ত, আমরা একদম আপনার এগুলো হাতে কলমে করা লাগবে। আমি যে বিষয়গুলো দেখাবো, প্রয়োজনে ক্লাসে ভিডিওটা হচ্ছে, আপনারা ক্লাসগুলো দেখে আবার এগুলো আপনারা কন্টিনিউ করবেন। দেখেন, এই যে দেখেন আমি প্রত্যেকটা সাপোর্টকে এবং রেসিস্ট্যান্টকে আমি মার্ক করছি। এখন এই মার্কেটের মধ্যে আপনি যখন এভাবে মার্কেটটা দেখবেন, এখন 5 মিনিটের মার্কেটে আসেন। 5 মিনিটের মার্কেটে আসার পরে আপনি দেখবেন এটা এগুলো আরো একুরেট করা লাগবে। 5 মিনিটে এসে আরো কিছু কিছু আপনার দেখবেন যে নতুন নতুন সাপোর্ট রেসিস্ট্যান্ট আপনার চোখে আসতেছে, সেগুলোকে মার্ক দিবেন। দেখেন আমার সময় লাগছে কয় মিনিট, এখানে সর্বোচ্চ 5 মিনিটও সময় লাগে নাই, হয়তো 2 মিনিট লাগছে আমি এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট গুলোকে মার্ক করার জন্য। এখন দেখেন মার্কেট এখানে যখন সাপোর্ট নিছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, এখানে আপনার সাপোর্ট নেওয়ার পরে দেখেন মার্কেটটা কিন্তু সেম এখানে আসার পরে আবার সেম জায়গা থেকে অল্প একটু লিকুইডিটি সুইপ নিয়ে আবার সে কিন্তু ব্যাক করছে। মানে মার্কেটে কোথায় কোথায় সাপোর্ট রেসিস্ট্যান্ট আছে এটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করে আসতে হবে। মানে ইতিপূর্বে মার্কেট কোথায় সাপোর্ট নিছে, কোথায় রেজিস্ট্যান্স সে হিট করছে, এগুলোকে যদি আপনি সুন্দর প্রপার ভাবে আইডেন্টিফাই করতে পারেন, তারপরে মার্কেটটা আপনি দেখেন এই মার্কেটটা এখানে গিয়ে অল্প কিছু হইলেও এখানে সে একটা সাইড ওয়েভ দিবে, এটা মাস্ট। এখানে যদি কোনো অপারেটর কাজ না করে, সে মাস্ট এখানে গিয়ে একটা সাইড ওয়েভ তৈরি করবে। কারণ কি, এখানে দেখেন আপনি বেশ কয়েকবার মার্কেট এখানে গিয়ে রেজিস্ট্যান্ট পাইছে। এখন এই বিষয়গুলোকে আপনি যখন প্রপার ভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, প্রপার ভাবে আপনি এগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, তখন দেখবেন আপনার মার্কেট আগের যেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে ওগুলোকে অবশ্যই অবশ্যই ফলো করে। 85% সময় এগুলোকে ফলো করে, এবং দেখা যায় আপনার এই বিষয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে যদি কেউ ট্রেড নেয়, তার প্রফিটের সম্ভাবনাটা অনেকাংশেই বেশি থাকে। কারণ এটা হচ্ছে আপনার একটা মার্কেটের মানে একদম সূচনা লগ্ন থেকে একটা কার্যকরী একটা উপায়। প্রশ্নটা করছিলেন ফারুকি ভাই, আমি কি আপনাকে প্রশ্নগুলো মানে একদম বেসিক ভাবে আপনার মানে স্ট্রাকচার বোঝার জন্য, যে মার্কেটটা কোথায় যাইতে পারে, কখন হ্যাঁ, নামতে পারে, এটা একটা বেসিক ধারণা কি আমি দিতে হ্যাঁ পারছি ভাইয়া, ভাইয়া? বুঝতেছি। হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি বা একদম পুরোটা ক্যাচ করতে না পারলেও 50% হলো ক্যাচ করতে পারতেছি জি জি, যে আমি এই কিভাবে এই ইয়ে এই করতে বিষয়ে হবে। এই বিষয়ে আমরা তো এখন অ্যাডভান্সে যাই নাই। এই বিষয়গুলো আমরা ট্রেড কখন এক্সিকিউট করা যায়, কখন এগুলো তো আমরা অ্যাডভান্স ক্লাসে যাব। আমাদের বেসিক ক্লাস যেহেতু চলতেছে, এই জন্য আপনার যেহেতু প্রশ্নটা করছেন, তাও আপনার মতো অনেকেই আছে আমার সঙ্গে যারা কারণ সবার সঙ্গেই তো আমি পার্সোনালি কথা বলতেছি, তো অনেকে চাচ্ছে যে ভাই আমি একটু একটু করে চেষ্টা করি, সেই জন্য আমি উত্তরটা একটু দিয়ে দিলাম আর কি। আপনারা এগুলো ট্রাই করতে পারেন। সাপোর্ট এবং রেজিস্টার কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এগুলো আপনার প্র্যাকটিস করে করে অবশ্যই অবশ্যই গ্রুপে দিবেন, যে ভাই দেখেন তো এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আমি প্রপার ভাবে আইডেন্টিফাই করতে পারছি কিনা। কিভাবে করবেন আমি আমি আবার বলে দিচ্ছি নিয়মটা। প্রথমে হায়ার ফ্রেমে যাবেন, হায়ার টাইম ফ্রেমে 4 ঘন্টা হইতে পারে, একদিন হইতে পারে, একদিন না যাই আমরা, আমরা স্কাল্পিং এবং সুইংটাকে টার্গেট রাখছি, পজিশনাল আমরা যাব না, কারণ আমরা অধিকাংশই নতুন। যদি আমরা পজিশনাল ট্রেডটা বুঝতে পারতাম, তাহলে তো আমরা এখন মানে প্রফিটেবল ট্রেডারই থাকতাম, তাই না? তো আমরা পজিশনাল চিন্তা করব না আপাতত, আমরা করব সুইং এবং স্কাল্পিং। তবে স্কাল্পিং এর চাইতে মাথায় রাখা লাগবে সুইংটাকে। সুইং এ আপনার লস নাই বললেই চলে। আপনার ওইখানে রিক্স রিক্স এবং প্রফিটের রেশিওটা খুব সুন্দর একটা রেশিও আছে আপনার সুইং এর ক্ষেত্রে। সো আপনারা প্রথমে হায়ার টাইম ফ্রেম থেকে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলোকে আইডেন্টিফাই করবেন। পরবর্তীতে আপনার লোয়ার টাইম ফ্রেমে যাবেন, সেখান থেকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলোকে আইডেন্টিফাই করবেন। এরপরে দেখবেন মার্কেট এটার ভিতরে রেঞ্জে, এই রেঞ্জে কি এই ইতিপূর্বে যে যে জায়গা থেকে সাপোর্ট নিছে, রেজিস্ট্যান্স নিছে, ওই জায়গা থেকে মার্কেট আবার কোনো না কোনো ভাবে এখান থেকে হিট করার সম্ভাবনা আছে। তো যখন তখন আপনি এমনিতে বুঝতে পারবেন যে এই সাপোর্টটা কাজ করে নাই, বা এই আমার সাপোর্ট বা রেজিস্ট্যান্স আপনার লাইনটা ফলো করে না, তার মানে পরবর্তীটার মধ্যে গিয়ে সে হিট করে চলে আসার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পারছেন। আমি আবার একটা নোট দিচ্ছি। সাপোর্ট কাকে বলা হয়, রেজিস্ট্যান্স কাকে বলা হয়, মার্কেট যখন যেই পজিশনে মার্কেট বারবার যাচ্ছে, বারবার গিয়ে হিট করে আবার মার্কেট অপোজিট পাশে ফিরে আসে, সেটাকে সাপোর্ট, এবং উপরের দিক হইলে সেটাকে রেজিস্ট্যান্স বলা হয়।
আচ্ছা, আমরা এটার একটা পিডিএফ আছে, আমরা আপনাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দিব। পিডিএফটা দেখলে আপনাদের আরো অনেক কোয়েশ্চেনের উত্তর আমরা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে চলে আসি আমরা মেটা 5 এ চলে যাব। এই এখন পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, তিনটা ট্রেন্ড এবং মাত্র যে বিষয়গুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের, এই বিষয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি করে ফেলেন। সাকিব ভাই, ক্লাসে নেটওয়ার্কিং এর কারণে আসলে এই ইন করতে পারি নাই, যার কারণে অনেক কিছু জিনিস মানে বুঝতে পারিনি, টাইম চলে গেছিল। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে ভাইয়া? সরি। যে ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড পাবেন। বুঝতে পারছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই, ক্লাস রেকর্ড কি আমাদের কি গ্রুপে দিবেন না কোনো পার্সোনাল ভাবে কাউকে দেওয়া? না, আমরা তো গ্রুপে দিচ্ছি ভাইয়া ক্লাস রেকর্ড গুলো। শান্ত ভাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি প্রশ্নটা কি জি জি ইমরাজ ভাই করছেন না শান্ত ভাই? শান্ত ভাই করছে। আমি জি 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 আমি ভাইয়া, গ্রুপে গ্রুপে দিচ্ছি। ওকে ওকে ভাইয়া, জি ভাইয়া। আমার তো আপনার বিচি মার্কেট আমি ইয়ে করতে পারতেছি না, মানে আইডিটা নেয় না। সেটা কি আমি পিকচার তুলে এ, ইয়ে করে ছোট করে কেটে দিতে পারবো গ্যালারি থেকে? আপনি মানে ছবিটা হচ্ছে আপনার ক্লিয়ার লাগবে। ইনফরমেশন যেগুলো আছে সেগুলো লেখাগুলো যদি ভালোভাবে বোঝা যায়, ভেরিফিকেশন তো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। তারপরেও আপনি যদি চেষ্টা করে দেখেন, যদি না হয় কাইন্ডলি আমাকে একটু পার্সোনালি নক দিয়েন, আমি হেল্প করব। আচ্ছা ঠিক আছে, ভাই আমি সাপোর্ট আর আজকে রেজিস্ট্যান্সের যে বিষয় জি ভাই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের যে বিষয়টা বললেন, সাধারণত আমরা যারা নিউ ট্রেডার, আমরা আমাদেরকে বললেন যে 4 ঘন্টার টাইম ফ্রেম আর হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম আর হচ্ছে আহ 30 মিনিটের টাইম ফ্রেম, তাই না? তো হ্যাঁ, এটা আসলে যারা প্রফেশনাল ট্রেডার হয় তারা আসলে কিভাবে টাইম ফ্রেম সেট করে? তারা কি একদিনের বা এক সপ্তাহ বা 1 মিনিটের করে কিনা, বা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আমরা যখন ট্রেড করি তখন আমরা 4 ঘন্টার উপরে ট্রেড মানে একদম এক্সেপশনাল সময়ে আমরা 4 ঘন্টার উপরেরটা দেখি। কারণ আমরা আম দীর্ঘ বছর যাবৎ ট্রেডিং জগতে থাকার পরেও আমরা পজিশনাল ট্রেডিং এর দিকে আমরা যাচ্ছি না। বা আমরা যখন সুইং করি আ সেই ক্ষেত্রে আমাদের রিস্ক রেশিওটা একটা ভালো পাওয়া যায়। ইতিপূর্বে আমি বিষয়টা মেনশন দিছি। সো আমরা আমাদের স্টার্টিংটা মানে হায়ার টাইম ফ্রেমটা আমরা ৪ ঘন্টাকেই ধরি এবং মার্কেটের ওভারঅল স্ট্রাকচারটা বোঝার জন্য একেবারে চার্টে যখন নতুন কেউ প্রবেশ করে বা চার্টটাকে একেবারেই সে বুঝতে পারতেছে না, তখন সে ১ ঘন্টা টাইম ফ্রেমটা ওপেন করে সে দেখে। সো আপনার জন্য আমি বলব, আপনি যেটাকে নিউ ট্রেডার এবং প্রফেশনাল ট্রেডারের মধ্যে বিভাজন করে ফেলছেন, বিষয়টা এরকম না। আমরাও ৪ ঘন্টা, ১ ঘন্টা ৩০ মিনিট, ১৫ মিনিট এবং সর্বনিম্ন হচ্ছে স্কাল্পিং এর জন্য ৫ মিনিটটাকে ব্যবহার করি। এবং আপনাদের জন্য নোটের বিষয় হচ্ছে ১ মিনিটের টাইম ফ্রেমে আপনারা কেউ কাজ করতে যাবেন না। কারণ ১ মিনিটের টাইম ফ্রেমে হিউজ পরিমাণ নয়েজ থাকে। আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিবে। ওইগুলা একটাও একুরেসি না। আপনি যত বড় টাইম ফ্রেমে যাবেন, আপনার আ স্ট্র্যাটেজিটা আপনার এনালাইসিসটা তত পিওর হবে, হ্যাঁ? এজন্য স্টার্টিংটা করতে হয় বড় টাইম ফ্রেম থেকে। এখানে একটা আ আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। বুঝতে সহজ হবে আপনাদের। আমি এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন, আমি ৪ ঘন্টা যদি এখন টাইম ফ্রেমটা ওপেন করে দেখেন, ৪ ঘন্টার টাইম ফ্রেমটা কি? সেলিং ক্যান্ডেল দিছে না আমাকে? ডাউন ক্যান্ডেল দেয় নাই? হুম। ডাউন ক্যান্ডেল দিল। এখন ১ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন তো কি ক্যান্ডেল দিচ্ছে? ১ ঘন্টার ক্যান্ডেলে কিন্তু গত ২ ঘন্টা যাবৎ সে আ আপ ট্রেন্ড আপ ক্যান্ডেল দিছে বা বুলিশ ক্যান্ডেল দিছে। এখনের ক্যান্ডেলটা, ৪ ঘন্টার ক্যান্ডেলটা, এটা য আ যখন আপনি পজিশন নিবেন বা এন্ট্রি নিতে চাইবেন, তখন ৪ ঘন্টার টাইম ফ্রেম ডাউনে আছে, ১ ঘন্টার টাইম ফ্রেম ডাউনে আছে, ১৫ মিনিটের টাইম ফ্রেম ডাউনে দেখলেন। তার মানে বা ৫ মিনিটের টাইম ফ্রেম ডাউনে দেখলেন। তার মানে আপনার এই মুহূর্তে পজিশনটা একটা খুব পারফেক্ট একটা পজিশনের মধ্যে আছে। বুঝাতে পারছি কথাটা আমি? হ্যাঁ হ্যাঁ, যেখানে বুঝতে পারছি। ৪ ঘন্টা যাবৎ ডাউন ট্রেন্ড এ আছে, আপনার ১ ঘন্টার ফ্রেমে আপনি গিয়ে দেখতেছেন ডাউন ট্রেন্ড। ৫ মিনিট বা ১৫ মিনিটে এসে দেখতেছেন আপনি ডাউন ট্রেন্ড। তার মানে কি? এইটা মার্কেটটা নিচের দিকে যাবে। আপনি দেখেন, এই মার্কেটটা দেখেন। এখন এই মার্কেটটা আমি পিছনেরটা যদি এনালাইসিস না করি, তখন মানে পিছনেরটা যদি এনালাইসিস না করি, তখন দেখবেন যে এটা আপনার কিছুটা হইলেও নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তবে এখানে ৫ মিনিট আসার পরে কিন্তু আমি কি দেখতেছি? এখানে কিছুটা হইলেও মার্কেট এখন উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করতেছে। তাই না? জি জি জি। তার মানে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনাও আছে। এখন আপনি
আপনার জন্য তাহলে আপনি চিন্তা করবেন কোনটা, আপনি চিন্তা করবেন সাপোর্ট কোথায় থেকে পাচ্ছেন, সাপোর্ট গুলো তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই যে দেখেন মার্কেট এই জায়গায় একবার আসছে, দুইবার আসছে, তিনবার আসছে। এখানে দেখেন, এখানে তো অনেকবার মার্কেট ঘুরোঘুরি করে গেছে একই রেঞ্জে। এখানে এসে দেখেন মার্কেট সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে গেছিল। মানে আপনার জন্য এই যে একটা মার্কেটের রেট এই জায়গা যেটা আছে, এটা আপনার জন্য একটা ভালো মানের সাপোর্ট জোন। এবং এখানে কিন্তু আগে কিন্তু ছিল একটা রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স জোন কিন্তু সাপোর্টে পরিণত হয়ে যায় যখন এটা উপরের দিকে চলে যায়। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কখন হবে, যখন এটা ব্রেকআউট হয়ে যাবে। ওকে। আচ্ছা, আমরা মেটা 5 এর একটু বিষয়টা দেখে নিই। মেটা 5 এর মধ্যে যখন আপনারা পজিশন নেবেন, আমি আপাতত এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে একটা ছোট্ট অ্যানালাইসিস করে আমি একটা ট্রেড নিচ্ছি। দেখেন, সাকির ভাই, সুইং নেওয়া বলতে কি বুঝি? সুইং হচ্ছে আপনার স্কাল্পিংটাকে আপনার ট্রেডিং এর ভাষায় সাধারণত 5 মিনিট, 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট, এবং অনেকে 30 মিনিটটাকেও স্কাল্পিং এর মধ্যে ধরে। আর একদিনের মধ্যে আপনি যেটাকে ক্লোজ করে বের হয়ে যাবেন সেটা হচ্ছে ইন্ট্রাডে, বা একই দিনে ওপেনিং একই দিকে ক্লোজ। আর সুইংটা হচ্ছে আপনি একদিন, 2 দিন, 12 ঘন্টা, আপনার 2 দিন পর্যন্ত অপেক্ষা করে একটা ভালো পজিশনের অপেক্ষা করলেন। সেখান থেকে আপনি ট্রেডটাকে ধরে রেখে একদিনের উপরে এবং 1 সপ্তাহের নিচে আপনি যদি ধরে রাখেন সেটাকে সুইং বলা হয়। বুঝতে পারছেন? সহজ, আমি কি সহজ ভাষায় বলতে পারছি ভাইয়া? প্রশ্নটা করছিলেন মনে হয় মঞ্জুরুল ভাই না তসলিম ভাই? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে আপনাদের? জি জি, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমি কি উত্তর দিতে পারছি, আপনাকে বুঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, আমরা এখন এখানে একটা পজিশন নিচ্ছি আপনার নিচে নামে হাঁটো, নিজে নিজে হাঁটো। হাঁটবে না? আচ্ছা বাবা, কোলে নিচে আরাম করে, ভালো করে, ভালো করে। দেখেন, আমরা এখন স্টপ লস এবং টেক প্রফিটের বিষয়টাতে চলে আসবো। দেখেন, মার্কেট ধরেন আপনার এই অবস্থাতে আছে, এই জায়গায় আছে মার্কেট। আপনি এখানে একটা বাই জোন সিলেক্ট করবেন, মানে বাই এন্ট্রি নিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার টার্গেট ধরেন মার্কেট এই পর্যন্ত যাবে। এখন আপনি যখন টার্গেটটাকে সেট আপ করবেন, আপনাকে একটা ধারণা নিতে হবে যে মার্কেটটা এই পর্যন্ত যেতে পারে। আপনি যে ধারণাটা করবেন, যে টার্গেটটা নিবেন সেটাকে বলা হচ্ছে আপনার লাভের দিকে যদি হয় সেটাকে হচ্ছে টেক প্রফিট। আর আপনি একটা নির্দিষ্ট পরিমাণ, ভাই নয়েজ আসতেছে কার এখান থেকে, কাইন্ডলি মিউট করবেন। আপনার এন্ট্রি থেকে আপনার প্রফিটের দিকে আপনি যে টার্গেটটা রাখবেন সেটাকে বলা হয় টিপি বা টেক প্রফিট। এবং আপনার এন্ট্রি থেকে নিচের বিপরীত দিকে যেদিকে আপনার লস হবে সেদিকে আপনার যেটাকে মানে যে জায়গায় আপনি পজিশনটাকে মনে করবেন যে এই জায়গার নিচে আর মার্কেটটা যাওয়ার সম্ভাবনা নাই, গেলে সর্বোচ্চ এই পর্যন্ত কি আবার উপরের দিকে যেতে পারে। এবং সেটার কাছাকাছি জায়গায় আপনি যে যদি আপনার এসএলটাকে হিট করে, মানে কি বলে এটা, স্টপ লসটাকে সেট করেন, তখন হবে কি, আপনার মার্কেট যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে আপনি যদি লসে যান সর্বোচ্চ আপনার এসএল পর্যন্ত লস হবে। এসএলটা হচ্ছে আপনার লসের সীমাবদ্ধতা, আর টিপিটা হচ্ছে আপনার লাভের সীমাবদ্ধতা, সহজ ভাষায় বলতে গেলে। এখন আসেন মার্কেটে, আসেন মার্কেটের বিষয়টা একটু দেখি। ধরেন আমরা এখান থেকে একটা বাই এন্ট্রি নিব, তার মানে আমাদের টার্গেটটা থাকবে হচ্ছে উপরের এই পর্যন্ত, এই মাথা বরাবর। এখানে কি আছে, আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, অতএব মার্কেটটা এই পর্যন্ত যেতে পারে ধরে নিলাম, যদি আমরা বাই ট্রেন্ড নিই। আর যদি এসএল নেই তার মানে আর প্রফিট গেলে কোন পর্যন্ত যেতে পারে, এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। নিচের দিকে গেলে আমাদের যে এই যে একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা
পর্যন্ত কাছাকাছি আসার একটা সম্ভাবনা মার্কেটের আছে, সেজন্য আমরা স্টপ লসটা নিচে লাগাবো। যদি কোনো কারণবশত মার্কেট এই পর্যন্ত আসে, আমার স্টপ লসটা হিট না হলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর যখন এটা ব্রেক করে ফেলবে, তার মানে শিওর মার্কেট কিছুটা হলেও নিচে গিয়ে এই নিচের যেই আপনার সাপোর্টটা আছে এই পর্যন্ত যাইতে পারে। আপনি এখন ধরেন মার্কেটটা উপরের দিকে যাবে, তখন আপনার এটাকে এখানে পর্যন্ত গেলে আপনার কাঙ্ক্ষিত আপনার প্রফিট আপনি পেয়ে যাবেন। নিচের দিকে যদি যায়, তাহলে মার্কেট এখানে গিয়ে আপনার লসটাকে আপনি বুক করে বের হয়ে চলে আসবেন। এটাকে কখনো টান দিয়ে এই নিচে দেওয়া যাবে না, যা মার্কেট নিচে যাচ্ছে আমি দিয়ে দিই, এটা কখনো প্রফেশনাল ট্রেডাররা করবে না। আপনি মার্কেটটাকে আগে অ্যানালাইসিস করবেন, মার্কেটটা নিচে গেলে কতটুকু যেতে পারে এবং উপরের দিকে গেলে কতটুকু যেতে পারে, সেটা আপনি আন্দাজ করে যেদিকে আপনার মনে হবে পজিশন নেওয়া যায়, হয় বাই এন্ট্রি অথবা সেল এন্ট্রি, সেদিকে আপনার টেক প্রফিটটা আপনি সিলেক্ট করে দিবেন। এবং যেদিকে আপনার মার্কেট বিপরীত, আপনার বিপরীত পাশে আপনি এসএলটাকে সেট করে দিবেন। এসএল এ হিট করলে আপনার লস হবে, টিপিতে হিট করলে আপনার প্রফিট হবে। একদম বেসিক বিষয়, তারপর আলোচনা করা লাগতেছে। এরপরে দেখেন, মার্কেটটা যদি উল্টা দিকে হইতো, আমরা যদি এটাকে শর্ট পজিশনে নিতাম বা আমাদের সেল এন্ট্রি নিতাম, তাহলে কি বিষয়টা হইতো, আমরা স্টপ লসটাকে হিট করতাম এটার উপরে, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে মার্কেট আবার ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমরা নিচের দিকে সেল এন্ট্রি, যেহেতু আমরা সেল এন্ট্রি নিচ্ছি, তার মানে টেক প্রফিট এই পর্যন্ত যাইতে পারে। অন্য একটা রেজিস্ট্যান্স ধরে আমরা দিছি, যে কিছুক্ষণ আগে যে বিষয়টা বললাম, প্রত্যেকটা বিষয় আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ব্যতীত মার্কেটের মধ্যে সবচেয়ে কার্যকরী এবং আপনার গ্রহণযোগ্য কোনো বিষয় নাই। এই মুভিং অ্যাভারেজ বলেন, আপনার অন্যান্য যে অনেক ইন্ডিকেটর আছে, আমরা কিন্তু আমরা আমরা সচরাচর কোনো ইন্ডিকেটরই আমরা ইউজ করি না। এই মাঝে মধ্যে কিছু ইন্ডিকেটর প্রয়োজন পড়ে, যেমন আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সটা বের করার জন্য অনেক সময় দেখা যায় আমরা এগুলো কিছু আপনার অটোমেশন ইন্ডিকেটর আছে, এগুলো দিয়ে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স অটোমেটিক আমরা মার্ক করে দিই। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, সো আপনার টেক প্রফিটটা যখন নিচের দিকে দেবেন, অন্য একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স দিয়ে দিবেন। আর যখন এসএলটা হিট করবেন, সেম একটা স্টপ সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সের পরে আপনি দিবেন, এটা যে পাশেই হোক। এখন পর্যন্ত যে স্টপ লস এবং টেক প্রফিটের বিষয়টা আলোচনা করছি, কে কে বুঝছেন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করতে পারেন। ভাই আমি আরেকটু বুঝতে চাই, সেটা হচ্ছে আপনার আমাদের যে এন্ট্রি জোনটা থাকবে, এন্ট্রি জোন থেকে আমরা কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর উপরে বা নিচে যে কি আপনার ইয়ে করবো টেক প্রফিট এবং মানে টিপিআর এসএল লাগাবো কিনা, এই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ, একটু এটা clear করে এটা দেন। অবশ্যই, এটা যে কোনো একটা রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট যদি আপনি পান, দেখেন সেটআপের বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে। আপনার সেটআপটা ভালো কোয়ালিটির কখন বুঝবেন, যখন দেখবেন যে আপনার এসএলটা কম আছে, আপনি আচ্ছা, মার্কেটটা দেখতেছেন যে মার্কেটের দিকে যাচ্ছে, কিন্তু এসএলটা হিউজ পরিমাণ দিতে হচ্ছে, কারণ সাপোর্ট অথবা রেজিস্ট্যান্ট, ধরেন আমি বাই কথা বলি, বাই একটা এন্ট্রি নিতে যাচ্ছেন, এখন দেখা যাচ্ছে মার্কেট আপনি বাই উপরের দিকে যাবে নিশ্চিত, কিন্তু এসএলটা অনেক নিচে দিতে হচ্ছে। মানে জি আপনার রিস্ক রেশিওটা, আপনার মানে পজিশন রেশিওটা অনেকটা মানে বড় হয়ে যায়, 1:1 হয়ে যায়, বা অনেকটা সময় দেখা যায় যে রিস্কটা বেশি হয়ে যায়, এসএলটা বেশি দিতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই সেটআপটা আইডিয়াল সেটআপ না, এটা মাথায় রাখা লাগবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এফবিজি বা ফেয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ একটা টার্মস আছে, এই বিষয়টা আমরা পরে আলোচনা করব। সেই বিষয়টাকে মাথায় রেখে আপনি তখন এসএলটা হিট করবেন, সেট করেন। আর সেম বিষয়ের ক্ষেত্রে বাই সেলের ক্ষেত্রেও, বাই অথবা সেল যেখানে গিয়ে দেখেন সাপোর্ট ধরবেন অথবা রেজিস্ট্যান্স ধরবেন, ধরে আপনি সেটআপ করবেন। অন্যথায় যদি এটা বেশি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ফেলতে পারেন, আপনার জন্য এটা আইডিয়াল সেটআপ। আর যদি এটা না পান, তাহলে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপকে আপনি নোটিসে নেবেন, এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা যেখানে থাকবে সেখান থেকে আপনি আপনার এসএলটাকে সেট করে দিবেন। এখন ফেয়ার ভ্যালু গ্যাপটা কি, এটা আমরা পরবর্তী ক্লাসে একদিন আলোচনা করে দিব। এখন পর্যন্ত যে এসএলটা আলোচনা আমরা মিনিমাম কতটুকু রাখবো, মানে সেটা কতটুকু রাখলে বেটার হয় আপনি বলে মনে করেন? অবশ্যই 1:2, অবশ্যই 1:2 রাখবেন, নয়তো আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন না। সর্বনিম্ন 1:2। আর আর যদি টিপি রাখবো 1:4 তাহলে পান, কত? মানে ওয়ান 1:2 যদি এসএল রাখি তাহলে টিপি রাখবো কত? এটা তো টিপি এবং আপনার এসএল এর রেশিও। এই যে দেখেন, আপনি যখন এভাবে ট্রেডিং ভিউ এর মধ্যে টান দিবেন, এই যে দেখেন আপনার রেশিও দেখা যাচ্ছে, এই যে দেখেন এখন ও কত আছে আচ্ছা আমার, আচ্ছা 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 3:3। আচ্ছা আচ্ছা। এই যে এটা উপরে নিলাম, রেশিও কমে গেল, আমার এসএল বেড়ে গেছে, তার মানে রেশিও এখন 0.83, মানে আমার এসএল বেশি, টিপি কম। যখন আমি ওয়ানে আসলে, তার মানে টিপি এবং আমার এসএল সমান সমান হইলো, এই যে ওয়ান, দেখতে পাচ্ছেন কিনা জানি না,
ওয়ান হচ্ছে এখানে। আপনি একটু কাইন্ডলি ট্রেডিং ভিউটা ওপেন করতে হবে সবারই। এগুলা আমি দিয়ে দিব ক্লাস, আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করবেন, তখন কথাবার্তা বললেও ভালো লাগবে যে ভাইরা এগুলো করতেছে। একটা স্ক্রিনশট যদি